শুধু আপনি আর মুন্না ভাই আছেন। জি, সম্রাট শুরু করেন। আহ, প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন প্রগতি টিভির আজকের আয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আমরা এই আলোচনা আহ, আজকে করব এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অতি প্রিয় আহ, একজন মানুষ, আহ, কমরেড রাবি রাগিব হাসান মুন্না। আপনারা জানেন উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি এবং আহ, বাম রাজনীতিক হিসেবে পরিচিত, বাংলাদেশের জনগণের কাছে একটি অতি জনপ্রিয় মুখ। তো আমাদের যে কথা ছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, আমরা ইতিমধ্যে জেনেছি যে বিগত 24-এর গণঅভ্যুত্থানের পরে যে ধারণা নিয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বা সমাজ গড়ার যে স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেটি অনেকাংশেই সফলতার মুখ দেখতে পাচ্ছে না। সেই প্রেক্ষাপটে গত নভেম্বরে আমরা দেখেছি যে অনেক গুলি বামপন্থী সংগঠন এবং গণতান্ত্রিক আহ, সংগঠন মিলে, ব্যক্তি সংগঠন আহ, মিলে একটি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট তৈরি করা হয়েছে, যেখানে আহ, স্বাভাবিকভাবেই বলা হয়েছে যে এই সংগঠন বা এই ফ্রন্ট সামনের দিনে বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাবে। যদি আহ, এই প্রসঙ্গে আমাদের রাজনীতিবিদ সেলিম, কমরেড সেলিমের একটি কথা উদ্ধৃত করতে চাই। উনি বলেছেন যে আগামীর বাংলাদেশে মানুষের মুক্তির রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নেবে। তো এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এখানে কতগুলি পর্যবেক্ষণ এসেছে, এখানে কতগুলি কার্যকরী অবস্থান তারা ঘোষণা করেছেন, যেগুলো সাধারণতই জনগণের মুক্তির জন্য, জনগণের দুর্দশা ঘোচানোর জন্য আহ, বলা হয়েছে। এখানে 7টি পয়েন্ট তারা বলেছেন। যদি সংক্ষেপে এটা বলা যায় তাহলে এক এক লাইনের মধ্যে বলা যায়, এখানে মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থ, জনগণের দৈনন্দিন জীবনে যে দ্রব্যমূল্য সহ নানা ধরনের সমস্যা সেটা নিরসনের বিষয়টি, এবং আমাদের যে নির্বাচন ঘনিয়ে আসছে সেই নির্বাচনে স্বাভাবিকভাবেই জনগণের অংশগ্রহণ একটা বড় কথা, এবং সেটাকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেটা সেটাতে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেই জন্যে আহ, সেটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য জামানতের পরিমাণ কমানোর যে দাবি করা হয়েছে, এই মূল বিষয়গুলোই এসছে। এবং সেই সাথে শেষে যে কথাটা বলা হয়েছে যে এই ক্ষেত্রে যে যারা সবচেয়ে সর্বনাশের ভূমিকা পালন করছেন তারা হলো সাম্রাজ্যবাদীদের ইন্ধনে এই দেশে একটা চক্র গড়ে উঠেছে, যেটা আহ, আমাদের যে গণঅভ্যুত্থানের সফল ফসল সেটা থেকে মানুষকে দূরে রাখতে চায়। তো মূলত এই দাবিগুলোই এখানে এসেছে যুক্ত ফ্রন্টের ঘোষণা থেকে, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের ঘোষণা থেকে। আমি আবারও বলছি, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় নেতা রাগিব হাসান মুন্না। মুন্না, কমরেড মুন্না বলবেন এই বিষয়ে, আমরা তার কাছ থেকে শুনবো। স্বাভাবিকভাবেই দুটো তিনটে প্রশ্ন এখানে আগে থেকে করে নেওয়া ভালো। সেটা হচ্ছে এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য কি? এটা কি শুধু সাময়িক একটি ফ্রন্ট? এটা নির্বাচনে কি প্রভাব ফেলবে?
এই দিকগুলো বিশেষ করে আমরা দেখছি আমাদের অনেক বন্ধুদের এ বিষয়ে আহ, কথা আছে, প্রশ্ন আছে, সেইগুলো উনি নিশ্চয়ই আলোকপাত করবেন। আমি আহ্বান জানাচ্ছি রাগিব হাসান মুন্না। মুন্না ভাই। থ্যাংক ইউ প্রগতি টিভিকে, শ্যাম শ্যামদাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যাদের সাথে যুক্ত আছি, যারা আমাকে শুনছেন, তাদেরকে বাংলাদেশ এখন সকাল 7:53, সকালে শুভ সকাল, সকালের শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আজকে বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা বা বর্তমান অবস্থা, সেগুলো নিয়ে যে দূরে বসেও ভাবছেন এবং আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের সমাজ, সভ্যতা, ইতিহাস সবটুকুকে এগিয়ে প্রগতিমুখী করার জন্য যে ধরনের আপনাদের প্রচেষ্টা আছে, সেটা নিশ্চয়ই আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে সামনের দিকে। আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট একেবারে একটা ক্রান্তিকালীন পরিস্থিতির মধ্যে, প্রেক্ষাপটে আমরা এটা জন্ম দিয়েছি এবং এইটা সমাজের ভেতরের একটা দাবি ছিল। এবং বাংলাদেশে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মানে দ্বিদলীয় একটা ব্যবস্থার অধীনে বাংলাদেশের রাজনীতি চলেছে এবং আওয়ামী লীগ তার 14 দলকে নিয়ে যে রাজনীতিটা এখানে করেছে, সেটা মূলত পৃথিবীতে যে একেবারে নয়া উদারবাদী ব্যবস্থা মধ্যে পৃথিবীকে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা যে নিয়ে গেল, তারই জুনিয়র পার্টনার হয়ে এখানে তারা সেই কাজগুলো করছে। যে এখানে যে সাম্রাজ্যবাদীদের স্বার্থ এবং দেশের ভেতরে একটা ক্রনি ক্যাপিটাল ব্যবস্থার মধ্যে দিয়ে সজ্জন তোষণের যে অর্থনীতি এখানে চালু, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কিন্তু সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এবং এমনকি নির্বাচনের মতো একটা যে একেবারে সাধারণ গণতান্ত্রিক সমাজের যে এটা যে একটা মানে বৈশিষ্ট্য বা এটা যে একটা অঙ্গ, সেটাকেও ধ্বংস করছে। ফলে এখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হয়েছে রাজনীতিতে এবং সেটা এটা এটা গোটা বিশ্ব নয়া উদারবাদ বা বাজারমুখী অর্থনীতিরই একটা আমরা বলবো একটা রূপ। আমরা নিশ্চয়ই এখানে দেখছি যে এই 16 বছরে যে রাজনীতিটা করেছেন ওনারা এবং উন্নয়নের নাম করে ধারাবাহিকতার কথা বলে বারবার আওয়ামী লীগের সরকারের কথা বলে নির্বাচনকে একেবারে দূরে সরিয়ে দিয়ে যে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা ব্যবস্থা কায়েম করেছেন। এর ফলে সমাজের মধ্যে যে ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধটা ছিল, সেটাও কিন্তু বিনষ্ট হয়ে গেছে। একটা সমাজে যখন গণতান্ত্রিক ব্যবস্থাটা ওটা বিলীন হয়ে যায়, তখন একটা ব্যবস্থা তো থাকে এবং সেই ব্যবস্থাটা কি হতে পারে সেটা তো নিশ্চয়ই আমরা অনুমান করছি। যে গণতান্ত্রিক ব্যবস্থার যখন থাকে না সমাজের মধ্যে, বা সেটাকে যখন রক্ষা করা যায় না, তখন ওখানে নিশ্চয়ই গণতন্ত্র বিরোধী একটা ব্যবস্থা এবং রাজনীতি সেখানে ক্রমান্বয়ে বিকশিত হতে থাকে এবং সেটা সমাজের ভেতরেও সেটা কিন্তু বাড়তে থাকে। এবং আওয়ামী লীগের এই নির্বাচন না করে এই যে
কর্তৃত্ববাদী কায়দায় বা একেবারেই আহ, দমনমূলক কায়দায় এই যে দেশ পরিচালনা করা, তাতে কিন্তু সেই অগণতান্ত্রিক দক্ষিণপন্থী, আরো বেশি দক্ষিণপন্থী শক্তিটা কিন্তু লেজিটিমেসি পেতে থাকে, এবং সেটা আমরা দেখেছি। এবং গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে কিন্তু আহ, আমরা দেখলাম যে দেশের ভেতরের যে গণতান্ত্রিক শক্তি ক্ষয়ের ধারায় গেল, সমাজের মধ্যে একটা অবক্ষয় এবং হতাশা। এই শাসন আমরা দেখলাম, এবং এইটাকে যদি এটার ফলে আমরা দেখলাম যে যেটাকে বলছে সমাজবিদরা বা দার্শনিকরা, যারা আজকে রাজনীতি দর্শন তত্ত্বায়ন করছেন, নতুন করে লিখছেন, তারা বলছেন যে এখানে এটা পোস্ট আপনার ভয়েসটা অনেক অল্প শোনা যাচ্ছে, মনে হয় একটু যদি স্পিক আপ করেন। পোস্ট আইডিওলজি এই দুনিয়াতে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে আইডেন্টিটির রাজনীতি এসছে, তারপরে সাম্প্রদায়িক রাজনীতি এসছে, এখানে এখানে একটা জনতুষ্টি মুখী রাজনীতি এসছে, এবং আমাদের সমাজের ঐতিহাসিক ভাবেই কিন্তু এখানে একটা যে সাম্প্রদায়িকতার প্রভাব সমাজের মধ্যে ছিল, যে 47 সাল যেখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা উপনিবেশ থেকে মুক্ত হয়েছিলাম, সেই প্রভাব তো ছিলই, এবং সেই বিতর্কও ছিল, এবং সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল, এবং পশ্চিমাদের 71 সালে পরাজয়ের পরে এগুলো কিন্তু আরো বেশি করে এগুলো প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, এবং ফলে আমরা দেখলাম যে শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থা এই যে মূল উৎপাটন হলো, এই মূল উৎপাটনের মধ্যে দিয়ে কিন্তু ওই সমাজের মধ্যে যে চুপ করে লুকিয়ে থাকা শক্তিটা, সেই শক্তি কিন্তু 71-এর রিপ্লেসমেন্ট 47 আনতে চাইল। 47 এই জন্য আনতে চাইলো যে 47-এ ইতিহাসের সাথে তাদের কলঙ্ক আছে। 47-এর ইতিহাসের সাথে আমেরিকার একটা ছবি এখানে আছে, এবং সবাই মিলেই কিন্তু 47-কে তারা কিন্তু রিপ্লেস করার চেষ্টা করলো। খেয়াল করেছেন যে স্বাধীনতার মানে অভ্যুত্থানের পরে এমনকি কেউ কেউ বলতে চাইলো যে একে সরিয়ে দিতে হবে, আমাদের জাতীয় পতাকা পাল্টে ফেলতে হবে, আমাদের জাতীয় সঙ্গীত ছড়াতে হবে। কিন্তু 71-এর যে একটা চেতনা, সেই চেতনা কিন্তু তারা যত বেশি 47-কে রিপ্লেস করতে চাইলো, তত বেশি কিন্তু 71-এর চেতনাটা কিন্তু সামনে আসতে থাকে। এটা 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 একটা ডায়ালেকটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এটা সামনে এসছে, এবং 71-এর চেতনা যত সামনে আসলো, সেই চেতনাকে মানে এতদিন আওয়ামী লীগ কিন্তু বলতো যে তারা 71-এর চেতনার ধারক বাহক, এবং তারাই কেবলমাত্র 71-এর চেতনাকে ক্যারি করতে পারে, এবং তারাই কেবলমাত্র 71-এর চেতনার একমাত্র দাবিদার। 71 যে গোটা বাঙালি জাতির সংগ্রামের একটা ইতিহাস, সেই ইতিহাসটাকে সে মলিন করে তার দলীয় ইতিহাসে রূপান্তরিত করেছিল। ফলে আজকে এসে 71-এর চেতনা এই ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে দায়িত্ব নেবে, সেই সংকটটা কিন্তু তৈরি হয়েছে, খেয়াল করে দেখেছে। এবং এই সংকট তৈরি হওয়ার ফলেই ঐতিহাসিকভাবে এখানে প্রগতিশীল বাম শক্তির দায়িত্বের মধ্যে চলে এসছে যে 71-এর সেই চেতনাকে কিভাবে আমরা সেই অধারা জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করব, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়ে যে 71-এর আকাঙ্ক্ষা ছিল যে সাম্যের একটা সমাজ, ন্যায় বিচারের সমাজ,
মানবিক মর্যাদার সমাজ, সেই সমাজে আমরা কিভাবে গড়ে তুলব তার একটা রূপরেখা আমরা তৈরি করেছি। কারণ আওয়ামী লীগের যে নিজস্ব যে ন্যারেটিভটা ছিল, বয়ান ছিল, সেই বয়ান এখানে পরাস্ত হয়েছে এবং সেটা ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। কিন্তু ৭১ এবং ৭১-এর যে চেতনা সেটা কখনোই মলিন হতে পারে না, পরাজিত হতে পারে না। এবং সেই কারণেই ৪৭-কে রিপ্লেস করার যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে কিন্তু সমাজের ভেতর থেকেই কিন্তু একটা প্রতিবাদ তৈরি হয়েছে এবং এই প্রতিবাদটাকে আমরা আমরা অনুভূত করেছি যারা বামপন্থীরা, যে ৭১-এর চেতনার ভিত্তিতে আলোকেই কিন্তু বারবার লড়াই হয়েছে, সেটা অর্জন হয়নি দেখে। এবং ২৪-এর জুলাইয়ের লড়াইটাও কিন্তু সেই উদ্দেশ্য থেকেই হয়েছে। এই চেতনা মানে ২৪-এর এই লড়াইয়ের সুসংগঠিত একটা রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে হয়নি দেখেই আমরা কিন্তু আরেকটা মানে বিপদগামী শক্তির আমরা দাপট আমরা দেখলাম এবং তারা তাদের শক্তিটাকে মানে চাপিয়ে দেওয়ার জন্য একই কায়দায় তারা কিন্তু, যেটা পাকিস্তানি বাহিনী করেছিল, যে গায়ের জোরে, অস্ত্রের জোরে তারা কিন্তু মব সৃষ্টি করে, তারা গায়ের জোর করে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতা দখল করে তারা কিন্তু সমাজটাকে নিজেদের এবং রাষ্ট্রটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। ফলে আমরা যারা মনে করলাম যে হ্যাঁ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে মানে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, সেই আলোক থেকে কিন্তু একটা সমাজের রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে, যাতে আমরা বাংলাদেশের ইতিহাসটাকে প্রগতিমুখী করতে পারি। যেটাকে পেছনের দিকে টেনে মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে একটা প্রগতিমুখী রাজনীতি এবং আদর্শকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেই লক্ষ্য থেকে আমরা বেশ কিছু রাজনৈতিক দল, আপনারা খেয়াল করেছেন কমিউনিস্ট পার্টি অনেকগুলো কনভেনশন করেছে এবং এই কনভেনশন গুলো কাদেরকে নিয়ে করেছি আমরা? যারা সবচাইতে পশ্চাৎপদ প্রান্তিক জনগোষ্ঠী, যারা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যারা সবচাইতে বেশি নির্যাতিত, নিষ্পেষিত এবং শোষিত হচ্ছে। যেমন পাহাড় সমতলের আদিবাসী, যেমন এখানে নিম্ন বর্ণের হিন্দু ও মানে সনাতনী মানুষ, যেমন মাজারের সুফিবাদীরা, যারা মানে এই ওয়াহাবিদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই সমস্ত শক্তিগুলোকে আমরা কিন্তু, এই লোকগুলোই কিন্তু একসময় আওয়ামী লীগকে ভোট দিত অথবা বিএনপিকে ভোট দেয় এবং যারা আওয়ামী লীগকে ভোট দিত, বিএনপিকে ভোট দিত যে উদ্দেশ্য থেকে বা যে লক্ষ্য থেকে, সেই উদ্দেশ্য কিন্তু কখনোই মানে সফল হয়নি। এখানে কিন্তু একটা অসাম্প্রদায়িক ব্যবস্থা কিন্তু আমরা কখনোই দেখিনি। আওয়ামী লীগের মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা ওআইসি সম্মেলনে গেছে, আওয়ামী লীগের নেতারা ইসলামিক ফাউন্ডেশন করে মুসলমান হতে চেয়েছে, একই কায়দায় বিএনপি বিসমিল্লাহ বলে তারা মুসলমানের সমর্থন নিতে চেয়েছে, এরশাদ রাষ্ট্রধর্ম বিল উত্থাপন করে সে মুসলমানদের সমর্থন নিয়ে দেশ চালাতে চেয়েছে। এই রাজনৈতিক এই তাদের যে দেউলিয়াত্তা, তাদের অর্থনৈতিক কাঠামোর মধ্যে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে, সেই দেউলিয়াত্তাগুলোকে তারা মানে দেউলিয়াত্তা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তারা কিন্তু ধর্মের, যেহেতু মুসলমান এখানে একটা বড় অংশ, এই ধর্মের ব্যবহার তারা করছে, যেটাও আমি মনে করি যে একেবারে চূড়ান্ত ভাবে এটা নয়া উদারবাদী ব্যবস্থার এটা এটা একটা মানে যে জনতুষ্টিবাদী ওই যে ব্যবস্থা কায়েম করে চলেছে তার একটা সেখান থেকে বেরোতে পারেনি। এবং আমরা দেখলাম নয়াবাদী মানে সম্পদের উপরে ব্যক্তি মালিকানা বা বৈষম্যটা যত বাড়তে থাকলো,
এই ধর্মের ব্যবহার, ধর্মের চর্চাটাও কিন্তু সেই মাত্রায় বাড়তে থাকছে। এখন ইতিহাসের এই জায়গা থেকে ইতিহাসকে একটা নির্দিষ্ট প্রগতিমুখী করার লক্ষ্যে আমরা মনে করলাম যে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা আলোক থেকে এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের, সেই আকাঙ্ক্ষা থেকে একটা আন্দোলন কিন্তু বা একটা লড়াই কিন্তু কখনোই পশ্চাদমুখী হয় না, সেটা সবসময় প্রগতিমুখী হয়। কিন্তু ও নেতৃত্বের সংকট থাকলে, সেই উপযোগী নেতৃত্ব না থাকলে সেটা কিন্তু একটা ভিন্ন পথে চলতে থাকে। সেখান থেকে বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসকে বের করে নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে একটা জায়গায় এসেছি, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠন করেছি। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এর মধ্যে দিয়ে শুধু একটা নতুন রাজনীতি বা নতুন সমাজ ব্যবস্থার আমরা রূপরেখা এখানে দিইনি। মানে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টকে একটা শক্তিশালী দেশের ভেতরে একটা প্রগতিশীল শক্তির আমরা সমাবেশ ঘটাবার চেষ্টা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাংলাদেশের উপরে এই যে সাম্রাজ্যবাদী অপশক্তির যে হেজুমনি আছে, সেটাকেও প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং জাতীয় স্বার্থ রক্ষার সাথে সাথে আমার দেশের নাগরিক স্বার্থ এবং আমার দেশে যে সম্পদ বৈষম্য আছে সেটাকে দূর করার চেষ্টা করছি এবং এই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। যে আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যে যে সম্পদের উপরে ব্যক্তি মালিকানার যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে এই পুঁজিবাদী সমাজ, এইটাকে উচ্ছেদ করে সম্পদের উপরে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার যে আমাদের চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা ধাবিত। সেই উদ্দেশ্য, মহা উদ্দেশ্য আছে। সুতরাং এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মধ্যে দিয়ে যেমন মানে আমার জাতীয় স্বার্থের লড়াই, আমার শ্রেণীর লড়াই হবে, একইভাবে আমরা কিন্তু এই লড়াইয়ের অংশ হিসাবে আগামী নির্বাচনী যে লড়াই, সেই নির্বাচনী লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াবো এবং আমরা যদি 300 সিটে নিজেদের সমঝোতা করে প্রার্থী দিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আগামী ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব। ধন্যবাদ। কমরেড মুন্না, আপনি যথার্থভাবেই আজকে এই যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে তার একটা দার্শনিক ভিত্তির কথা বলেছেন এবং সেই সাথে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের যে দুর্বলতা, যেখানে নেতৃত্বের একটা সংকট ছিল, সেই কারণেই এটা সফলতার মুখ ওইভাবে দেখতে পারেনি। তো এখন আপনি প্রশ্ন থাকে এইটাই যে যুক্তফ্রন্ট কি সেই নেতৃত্বের দিশা দেখাতে পারবে জনগণকে? সেই জায়গায় আপনাদের চিন্তা ভাবনা কি? যুক্তফ্রন্ট কি আহ, নির্বাচনে এক জোরে সোরে অংশগ্রহণ করে, বা যুক্তফ্রন্টকে আদৌ নির্বাচনে যুক্তফ্রন্টের গতভাবে নির্বাচন করবে কিনা সেটা যদি বলেন, কমরেড, বা সেই ক্ষেত্রে নেতৃত্বই বা কোথায় থাকবে, নেতৃত্ব কিভাবে তৈরি হবে? কমরেড, মানে মানুষ সবসময় কিন্তু আশাবাদী এবং আমরা যে যুক্ত ফ্রন্ট গড়ে তুলেছি, এটা যেমন দেশের ভেতরের মানুষের মধ্যে যত ক্ষুদ্রই হোক একটা অংশের মানুষের মধ্যে কিন্তু আশা জাগিয়ে তুলেছে। আমি কালকে খুলনার অভিজ্ঞতাটা শুধু বলি যে আমি খুলনা গেছিলাম, ওখানে 100 মানুষ ছিল বিভিন্ন মানে পেশা এবং শ্রেণী থেকে আগত। কালকে জুট মিলের একজন শ্রমিক অত্যন্ত মূল্যবান কথা বলল যে ইন্টিরিম গভর্নমেন্ট 3-0 তত্ত্বের কথা বলেছে, অথচ এই 3-0 যে তত্ত্বের কথা বলেছে সেইগুলো কিন্তু শূন্যের দিকে এগোচ্ছেন না, বরং সেগুলো আরো স্ফীত হচ্ছে। বেকারত্ব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, দুর্নীতি বেড়েছে। হ্যাঁ,
তো আমি জুট মিলের একজন শ্রমিক হয়ে আমি একটুকু বুঝি যে বেকারত্ব, দারিদ্রতা এগুলোকে যদি মোকাবেলা করতে হয়, নির্মূল করতে হয়, তাইলে মুক্তিযুদ্ধের পরে যে ন্যাশনালাইজ হয়েছিল কলকারখানাগুলো, এগুলোকে ব্যক্তিগত খাতে যে ছেড়ে দেওয়া হয়েছে, এর ফলে শুধু শ্রমিক বেকার হয়নি, প্রচুর লক্ষ লক্ষ কৃষকও বেকার হয়েছে। জুটের সাথে সম্পর্কিত কৃষক বেকার হয়েছে, জুটের সাথে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য যারা করতো তারা বেকার হয়েছে, জুটের সাথে সম্পর্কিত ক্ষুদ্র ও মানে বিক্রেতা বেকার হয়েছে, এক্সপোর্ট যারা করতো তারা বেকার হয়েছে। তাহলে একটা টোটাল অর্থনীতি দেখেন, একটা মানুষ, একটা ও কিন্তু শ্রমিক, সে সে ভাবতে পারছে যে বাংলাদেশের অর্থনীতিটা কিভাবে মানে অন্যদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং কিভাবে জাতীয় স্বার্থে এই অর্থনীতিকে নিয়ে আসা যায়। তো সেইটুকু সে বুঝেনি যে এখানে যে নিপীড়িত, শোষিত, বঞ্চিত ক্লাসের যে আধিপত্য রাজনীতিতে, সেটা নিয়ে আসতে হবে। সেই সাংগঠনিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দুর্বলতা থাকলেও তার কিন্তু দার্শনিক ভাবাদর্শটা খুবই ক্লিয়ার। সে বলছে যে এরকম আপনারা এই যুক্ত ফ্রন্টের এই দাবির মধ্যে খুবই আছে দাবিটা, তারপরেও এটাকে প্রায়োরিটি দিয়ে এই দাবিটা আনেন যে সমস্ত মিল, কলকারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যত ইনসেনটিভ লাগুক রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতিষ্ঠান আমরা সেটা। এই গেল এক। দুই হলো যে একজন এই আপনার মুচি সম্প্রদায়ের, হ্যাঁ, একজন নেতা, উনি শিক্ষক, কিন্তু হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, কমরেড, বলুন। মুচি সম্প্রদায়ের একজন, সে বলছে আমাদের আমাদের কিন্তু সমাজে কোনো মর্যাদা নাই, সম্মান নাই, হ্যাঁ, আমরা কিন্তু আপনারা যখন রেস্টুরেন্টে ভালো একটা টেবিলে চেয়ারে বসে চা খান, আমরা কিন্তু দূরে দাঁড়িয়ে দেখি, আমরা সেই রেস্টুরেন্টে ঢোকার আমরা সাহস পাই না, অপমানিত হব। তো এরকম একটা সমাজের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ লড়াই করে। তো এগুলো দূর করতে হলে আহ মানে যে ধরনের একটা ব্যবস্থা কায়েম করা দরকার সেটা করার করবেন সেই প্রোগ্রামগুলো। তো আমরা আমাদের যতটুকু বলার আমরা বললাম এবং এইভাবেই মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আশার সঞ্চার হয়েছে। এবং উনি বললেন যে একসময় মনে করতাম যে আওয়ামী লীগ হয়তো সেই মর্যাদা দিবে, কিন্তু আমরা দেখেছি যে না, আওয়ামী লীগ আমাদের সে মর্যাদা আসেনি, আমাদের নিজস্ব একটা রাজনীতি দরকার। তো আমরা সেটা বললাম যে হ্যাঁ, আমরা একটা নতুন ধরনের রাজনীতি এবং সমাজের সমীকরণ এর জন্য আমরা লড়াই করছি, এই লড়াই আপনারা আসেন। তাইলে যত ক্ষুদ্রই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে মানুষের সেই চেতনার সাথে কিন্তু অ্যাড্রেস করতে পারছি ছোট ছোট করে। আমরা, আপনি ঠিক বলেছেন কমরেড, আমরা যদি ঐক্যবদ্ধভাবে 300 সিটে আমরা যদি লড়াইটা করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা ভিন্ন শক্তি নিয়ে কিন্তু এখানে বিকশিত হতে পারি। হয়তো আজকে পারবো না। আপনি শুনেছেন নিশ্চয়ই কমরেড যে আমাদের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি উনি বলছেন যে হ্যাঁ, বিপ্লব বা অভ্যুত্থান নিশ্চয়ই হবে চলার পথে, কিন্তু আমরা এই নির্বাচনটার মধ্যে দিয়ে প্রস্তুতি নিব, আগামী নির্বাচনে ধাক্কা মেরে পরের নির্বাচনে ক্ষমতা নিয়ে নেব। কিন্তু নির্বাচন দিয়ে যে ক্ষমতা নিতে হবে এর কোনো এমন কোনো মানে মানে ব্যবস্থা একেবারে অটুট না। কিন্তু আমরা এই ঘোষণাটা দিয়েছি এবং আমরা মনে করি যে সমাজের ভেতর থেকে যে দাবি এবং চাহিদাটা তৈরি হয়েছে সেইটাকে অস্বীকার করে কোনো রাজনৈতিক প্রগতিমুখী কোনো রাজনীতি এগোতে পারবে না। আমরা সেইটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আপনারা বাইরে থেকে সেই শুভ কামনা করছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের প্রত্যাশা দেশ, এই দেশটা শুধু আমাদের না, আপনাদেরও, যারা দূর দূরান্তে আছেন তাদেরও। কেউ হয়তো টাকা পয়সা নিয়ে চলে গেছে, কেউ হয়তো
জীবিকার জন্য যেতে হয়েছে। যারা জীবিকার জন্য গেছে তারা এখনো তাদের যে বাংলাদেশের বিকাশের ক্ষেত্রে বা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা সেখানে আছে। তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আমাদের অর্থনীতির একটা বিরাট অংশ তাদের মানে টাকায় সহায়তায় চলে। কাজেই তাদেরকেও কিভাবে আমরা অ্যাড্রেস করব, তাদেরকে আরো বেশি কিভাবে আমরা যুক্ত করব সেই চিন্তাগুলো করছি। আপনাদের খেয়াল আছে যে জুলাই অভ্যুত্থানের সময় রেমিটেন্স অল্প পাঠিয়ে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল। তার মানে এটাও একটা বিরাট যুদ্ধের সাথে, লড়াইয়ের সাথে তাদের যে সংহতি এবং তাদের যে সমর্থন, সেটা কিন্তু এই লড়াইকে আরো অনেক দূর সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আহ, অবস্থা। ধন্যবাদ কমরেড মুন্না, আপনি যথার্থ বলেছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে যুক্তফ্রন্টের অন্তর্নিহিত তাৎপর্যটা কি। যুক্তফ্রন্ট আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে একটা সনদ দিতে পেরেছে। এই জন্যে আমরা নিজেরাই খুব ভালো বোধ করছি, আর এই কারণেই আসলে এই মতামতের অনুষ্ঠানটা। আর এই সঙ্গে সবাইকে বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠান প্রগতি টিভির এই অনুষ্ঠান প্রগতি টিভির ফেসবুক পেজেও সরাসরি দেখা যাচ্ছে। আপনারা যারা এটি দেখতে চান এখনই দেখতে পারেন, আবার পরবর্তীতেও আপলোড করে দেখতে পারেন। আহ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আমরা কমরেড, এরপর আমার একটা ছোট্ট কথা আছে। হ্যাঁ, আহ, বলেন। আমি সে- একটা কাজ করি, কারণ মুন্না আপনি যদি থাকেন আমাদের সাথে, আমরা একটা বিরতি নেই। আমরা 2 মিনিটের একটা বিরতি নেওয়ার পরে বিরতি মানে আমরা এখান থেকে চলে যাচ্ছি না, আহ, আমরা এখানেই থাকবো, কিন্তু একটা বিরতি নিচ্ছি। আমাদের কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। সেইটা করার পরে আমরা আবার আসবো। এর পরে যেটা হবে সেটা হলো আমাদের এখানে মতামত দেওয়ার জন্য আমাদের বন্ধুরা যুক্ত হয়েছেন। আমি একটু বলে নেই কারা কারা আমাদের সাথে আছেন, বলা দরকার। ডক্টর মইনুল কাজী আছেন, ডক্টর কেশব কুমার আছেন ফ্রম সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, সরি। মিল্টন বড়ুয়া, লয়ার মিল্টন বড়ুয়া আছেন মিশিগান থেকে। আব্দুল বারি ভাই আছেন, কমরেড বারি আছেন আমাদের এখানে। আহ, মামুন, মিস্টার মামুন যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। হাফিজ চৌধুরী আছেন যুক্তরাষ্ট্র থেকে। আপাতত এই কয়েকজন এখানে যুক্ত আছেন। আমি আশা করছি যে আপনারা ফেসবুক পেজেও এটা দেখতে পাচ্ছেন এবং দেখছেন। আমরা একটু বিরতি নেই, তারপরে ফিরে আসছি। আপনি থাকেন মুন্না ভাই।